রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, তার কারণ কালকে অনেকগুলো ঘটনা ঘটেছে। না, একটা ঘটনা অনেকভাবে দেখেছি। কি দেখেছি? প্রথমত দেখলাম একটা লাইভ, সেটা হচ্ছে কার? কুটনি বৌদির লাইভ দেখলাম, এবং লাইভটা দেখতে দেখতেই লাইভের মাঝখানেই চলে আসছে হচ্ছে কুটনি মানে বৌদির হাজবেন্ড মানে সায়ক, হ্যাঁ সায়কের দাদার পোস্ট, তারপরে চলে আসছে সায়কের পোস্ট। মানে একে দেখবো না, ওর পোস্ট শুনবো না, ও দেখবো না, ওইগুলো করে করে পুরো রাতটা কালকে কাভার হয়েছে, বুঝতে পেরেছো? ঠিকঠাক করে ঘুম হয়নি, আর এখনো আমার ঘুম পাচ্ছে। যাই হোক, সেটা বাদ দিলাম। এই মুহূর্তে কাকে নিয়ে কথা বলতে বসেছি? কুটনি বৌদিকে নিয়ে। হ্যাঁ, কুটনি বৌদি গতকাল রাতে একটা লাইভ করেছে। কি বললো? পিঠ ঠেকে গেছে দেওয়ালে। এই মুহূর্তে এসে যদি সে না বলতো তাহলে মানে আরও বেশি ব্ল্যাকমেলের শিকার হতো। হ্যাঁ, ওকে কুটনি বৌদিকে ব্ল্যাকমেল করা হচ্ছে রীতিমতন। শুধু আজকের থেকে নয়, বহুদিন ধরে ব্ল্যাকমেল করা হচ্ছে। দেখো, আমি আমার মতামত পরের ভিডিওতে হয়তো দেবো, কিন্তু কুটনি বৌদি ঠিক কী কী বলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি জানি অনেকেই হয়তো দেখোনি বা অনেকে এখন অঞ্জানা রয়েছে। কি কি বলেছে সেটা আগে বলি। প্রথমত কথা, কুটনি বৌদির এটা কত নম্বর বিয়ে, আর কুটনি বৌদি কীভাবে এক একটা সম্পর্কের সাথে জড়িত রয়েছে। তারপরে আবার বলবো যে কুটনি বৌদির হাজবেন্ড মানে এখন আপাতত আমাদের সাংবাদিক দাদা কি ফ্যান্টাসি রয়েছে। মানে আমি না, যখন এইগুলো শুনছিলাম আমি ভাবছিলাম যে আমি কোন জগতে বাস করছি। সত্যি সত্যি তো আমি আমাদের সমাজেই আছি তো, নাকি আমি ঠিক অন্য কোথাও পৌঁছে গেছি? আমাদের সমাজে এখনো মানে এখনো বলতে ভুল হবে, মানে আমাদের সমাজ কি এখন এই পর্যায়ে পৌঁছে গেছে যে যখন যাকে ইচ্ছে তখন তাকে নিয়ে ইউজ করা যেতে পারে? আমার অবাক লাগছে। যাই হোক, এবার তোমরা শুনে অবাক হবে কতটা নোংরা, কতটা জঘন্য, কতটা চরিত্রহীন, কতটা ক্যারেক্টারলেস এই প্রত্যেকটা মানুষ ওই পরিবারের। শুধুমাত্র লায়ক যে সে নয়, কিন্তু তার দাদা, তার বৌদি, তার মা সবাই জড়িত এখানটায়। এবার কুটনি বৌদির কথা হিসাবে, আমি দাদার কথাটা পরে বলছি। কুটনি বৌদির কথা হিসাবে, কুটনি বৌদি বিয়ে করেছে কাকে? তার হাজবেন্ড আমাদের সায়কের দাদা মানে সাংবাদিক দাদাকে। তো সাংবাদিক দাদার একটা ফ্যান্টাসি রয়েছে। কি ফ্যান্টাসি রয়েছে? যে একই মুখ প্রতিদিন দেখলে পরে নাকি তার বিরক্ত ফিল হয়, খুব ইরিটেট হয়ে যায়। মানে প্রতিদিন যদি তার ওয়াইফকে দেখতে থাকে সেজন্য খুব ইরিটেশন হয় তার মধ্যে। তাহলে কী করতে হবে? এই ইরিটেশনটা দূর করার জন্য কি করতে হবে? দূর করার জন্য কোনো একটা মহিলাকে এন্ট্রি করাতে হবে। ঠিক 3 মাস 4 মাস বাদে বাদে নতুন মহিলাদের এন্ট্রি করাতে হবে। সেটা দায় কার? সে দায়িত্বটা কার উপরে রয়েছে? সে দায়িত্বটা কুটনি বৌদির উপরেছে। সাংবাদিক দাদা বলেছে, যদি তুমি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো এবং এই সম্পর্কটার মধ্যে তুমি থেকে থাকো, মানে রাখতে চাও, সম্পর্কটাকে ধরে রাখতে চাও, তাহলে 3 মাস বাদে বাদেই আমার ঘরে নতুন একটা মেয়ে ঢোকাতে হবে। এবং এই মেয়ের সাথে আমি যখনই একটু রিলেশনের সম্পর্কে করব, মানে একদম ইন্টিমেট সম্পর্ক যখন আমি থাকবো, তখন সেই সময়কার ভিডিও তোমাকে করতে হবে। আমাদের কুটনি বৌদি এতটাই ভালোবাসে তার হাজব্যান্ডকে এবং সম্পর্ক থেকে বেরোতে চায় না। সেই সম্পর্ককে ধরে রাখার জন্য কি করলো? সেই সম্পর্ককে ধরে রাখার জন্য আমাদের কুটনি বৌদি মানে 2 মাস 3 মাস বাদে বাদে নতুন মেয়েদেরকে নিয়ে আসতো তার হাজব্যান্ডের জন্য, এবং আনার পরে সেই হাজব্যান্ড সেখানে সুখভোগ করতো এবং কুটনি বৌদি আমাদের ভিডিও করতো এবং প্রতিনিয়ত এটা করতো। তার কারণ কি? তাহলে ওর একটা নতুনত্ব একটা ফিল হবে, যে না একই বউকে প্রতিদিন দেখছি তা নয়, নতুনত্ব ফিল হবে। নতুন একটা মেয়ে আসলো জীবনে, তখন কি হবে? তখন ওই একঘেয়েমি প্যানাটা চলে যাবে এবং ও একটা আবার সেই বৈবাহিক জীবনটা সুন্দর করে কাটাতে পারবে। এটা হচ্ছে দাদার ক্যারেক্টার, যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নতুন কোনো মেয়ে লাগবে, এবং শুধুমাত্র মেয়ে লাগলে পরে চলবে না, কিন্তু বউকে পাশে বসিয়ে রাখতে লাগবে এবং বউ সেটার ভিডিও করবে। বুঝতে পেরেছো? আমাদের কুটনি বৌদি এতটাই ভালোবাসতো তার দাদাকে, মানে তার আমাদের সাংবাদিক দাদাকে, যে প্রতিটা মুহূর্তে সাংবাদিক দাদার কথা শুনে চলতো এবং মেয়ে জোগাড় করতো। হলো, এবার শুধু এটাতে থামি নেই,
যখনই কুটনি বৌদি বাড়ির মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছে, মানে বাচ্চা চেয়েছে, প্রথমত কথা বাচ্চা চেয়েছে, যে আমার একটা বাচ্চার দরকার। না, কুটনি বৌদি বাজা নয়, কুটনি বৌদি যে বাচ্চা হবে না সেটা কুটনি বৌদি নয়, কিন্তু বৌদির বাচ্চা হবে, কিন্তু বাচ্চা হওয়ার জন্য যে মানুষটার প্রয়োজন সেই মানুষটা রাজি নয়, যে বাচ্চা এখনো নিতে চায় না। এবং কুটনি বৌদির শাশুড়ির কথা, সে বংশ বিস্তার চায় না, মানে ওদের বংশ এই দুই ছেলের উপরেই শেষ, বংশ বিস্তার করতে চায় না। সেই কারণেই দাদার হচ্ছে সাথে দাদা বলেছে যে না, আমার আর কোনো বাচ্চা কাচ্চা প্রয়োজন নেই, এ কথা বলেছে। এবার কুটনি বৌদি আরও একটা কথা বলেছে, যখন ও বিয়ে করেছিল তখন কিন্তু দাদার কোনো টাকা পয়সা ছিল না, এমনকি ব্যাংক ব্যালেন্সও ছিল না, মাত্র 15,000 টাকা মাসে পেত, এবং কোনো অ্যাকাউন্টে পেত না, হাতে হাতে পেত, কোনো অ্যাকাউন্ট ছিল না। ও আসার পরে জমিয়ে 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 দুজনে মিলে একটা ফ্ল্যাট বাড়ি করেছে, প্রচুর কাজ করেছে, প্রচুর খেটেছে, প্রচুর কাজ করেছে, কাজ করে খেটে 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 ও একটা জায়গায় পৌঁছেছে, এবং সেখান থেকে দুজনে মিলে নাকি ফ্ল্যাট কিনেছে, এবং ফ্ল্যাট দুজনে মিলে কিনেছে নামে। কিন্তু আমাদের কুটনি বৌদি দেখিয়েছে ফ্ল্যাটের সমস্ত মানে 60 লাখ টাকা পেমেন্ট কিন্তু আমাদের বৌদিই করেছে, শুধুমাত্র নামে। এবং যেহেতু আরেকজনের নাম লাগে, একার নামে নয়, যেহেতু সিরিয়াল করে, সেই জন্য একদম দৃঢ় নিশ্চিত নয় যে আজকে সিরিয়াল করলে কালকে সিরিয়াল থাকবে, এরকম তো নয়। সেই কারণে ব্যাংক বলেছে তোমার সাথে আরও একজনকে লাগবে, যে এর বলে না যে পাশে থাকে, কি বলে ওটাকে বলো, আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, থাকলো, তো দুজনের দরকার। সেখানে দাদাকে নেওয়া হলো, দাদাকেও ওখানে ইনক্লুড করা হলো, দাদার কাছ থেকেও সব কিছু নেওয়া হলো। সেই কিন্তু ইএমআই এবং টাকা ডাউন পেমেন্টটা কিন্তু কুটনি বৌদি নিজের টাকাতেই করেছে, এবং ইএমআইটা কিন্তু আমাদের কুটনি বৌদি পুরোপুরি চুকিয়েছে, মানে পুরো 60 লাখ টাকা কুটনি বৌদি নিজে কামাই করে ওখান থেকে একটা ফ্ল্যাট নিয়েছিল, ওখানে দাদার একটা টাকাও নেই। এবার সমস্যাটা ঠিক কোথার থেকে শুরু হলো? সমস্যাটা শুরু হলো যে দাদা ওই ফ্ল্যাটে থাকছে, আর কুটনি বৌদির কথা হিসাবে ওই ফ্ল্যাটটা আমার যখন ডিভোর্স হয়ে গেছে, ওই ফ্ল্যাটটা যখন আমার, সেই ফ্ল্যাটটা তোমাকে ছাড়তে হবে। এবং দাদা বলেছে আমিও ছাড়বো না, কারণ আমিও ফ্ল্যাটে টাকা দিয়েছি। তখন ও কাগজপত্র দেখিয়েছে যে না, ফ্ল্যাটের টাকাটা কিন্তু সম্পূর্ণ আমি দিয়েছি, এটা বলে ও দাবি করছে। এবার হলো, আর এদিকে ওর মার কথা বললাম, আর এদিকে আমাদের লায়ক দাদা যে পুরুষের প্রতি আসক্ত, সেটা তো বহু মানুষ বলেছে। কদিন আগেও তো আমাদের ওই নাইটি বৌদি এসে বলে গেছে যে ও আসক্ত, আমার সাথেও এরকম আমাকেও মলেস্ট করার চেষ্টা করেছে, ও আসক্ত, পুরুষের প্রতি আসক্ত, মেয়ের প্রতি আসক্ত নয়। ওর কথা তো ওরকম না, ও একটু গে টাইপের, এটা দেখলেই বোঝা যায়। তো ও নাকি এরকম অনেক কীর্তি করে রেখেছে, এবং সমস্ত তিনজনে মানে ওর মা, ছেলে সায়ক এবং তার দাদা মানে আমাদের সাংবাদিক দাদা, তিনজনই একই রকম, এবং বৌদির উপরে অত্যাচার। এবং বৌদি কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে চেয়েছে বহুবার, একবার নাকি ছেড়েও চলে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু আবার ফিরে আসতে হয়েছে, কারণ ওকে ব্ল্যাকমেল করা হতো যে তুই যদি বেরিয়ে চলে যাস, তোর সম্বন্ধে আমি অনেক বাইরে যা যা আছে, মানে আমরা যা যা জানি সব বলে দেবো, আমরা সব বলে দেব, তাই জন্য তুই কিন্তু বাইরে বেরোতে পারবি না, আমাদের পরিবারের বাইরে বেরোতে পারবি না, তুই আমাদের পরিবারে থাকবি, এবং আমাকে এরকম করে মেয়ের সুখ এনে দিবি, আমাদের টাকা পয়সা জোগাড় করার ব্যবস্থা করবি। আমরা একটা ফ্যামিলি বন্ডিং দেখাচ্ছি ফেসবুকে, যেটা থেকে আমি প্রচুর টাকা ইনকাম করছি। এই ব্লগিংটা চালানোর জন্য কিন্তু আমার এরকম একটা ফ্যামিলি দরকার, যে ফ্যামিলিটা আমি তৈরি করেছি, খুব হাসি খুশি, খুব আনন্দ, সবাইকে রেসপেক্ট করা, মাকে ভালোবাসা, গিফট আদান প্রদান করা, হেল্প করা, এই যে একটা ফ্যামিলি আমাদের সায়ক দাদা তৈরি করেছে, এই ফ্যামিলিটা কিন্তু শুধুমাত্র দেখানোর জন্য আমাদের কুটনি বৌদির হিসাবে। অবশ্যই দাদা কি বলেছে সেটা নিয়েও আসছি। তো কুটনি বৌদির হিসাবে এটা হচ্ছে পুরোপুরি দেখানো, যে এটা দেখলে পরে মানুষ আনন্দ পাচ্ছে, যে এখনও এই দিনেও এত সুন্দর ফ্যামিলি আছে, যে মাকে এত ভালোবাসে, তো মাকে এত গিফট করে, মার সমস্ত পুরনো জিনিস ফিরে এনে দেয়, তারপরে বৌদিকে এত ভালোবাসে, বৌদির জন্মদিন এরকম করে সেলিব্রেট করে, দাদাকে এত ভালোবাসে, দাদাকে এত গিফট দেয়। এই যে এখনও কি এই পরিবার রয়েছে, এত হাসি খেলে পরিবার রয়েছে, এবং এই জন্যই কিন্তু ওদের চ্যানেলটা গ্রো করছে বৌদির কথা হিসাবে। সেই কারণেই বলেছে যে তোর ভেতরে যা আছে, তুই এখানে থেকেই তুই পরপুরুষের সাথে সম্পর্ক রাখ। ও দাদা বলেছে তুই যেরকম আমাকেও মেয়ে খুঁজে দিচ্ছিস, সেরকম তুইও কিন্তু এখানে থেকেই পরপুরুষের সাথে সম্পর্ক রাখ, সেটাই আমার মাথা ব্যথা। কিন্তু এই সম্পর্কটার থেকে তুই বেরোবি না, মানে এই পরিবার থেকে তুই বেরোতে পারবি না। তার কারণ কি, আমাদের দেখাতে হয় এত সুন্দর পরিবার, দেখলে পরে তো আমাদের ভিউজ হবে, ভিউজ তো ইনকাম করার জন্য, তাই না?
এটা হচ্ছে বৌদির কথা হিসাবে। আরও বলেছে বৌদি যে বৌদি ভেবেছে যে সম্পর্কটা, বৌদি তো ভীষণ ভালোবাসে আমাদের সাংবাদিক দাদাকে, ভীষণ ভালোবাসে, এবং সাংবাদিক দাদাকে ভালোবাসার দরুন সাংবাদিক দাদা শুধু বলতো যে আমার অমুক জিনিস লাগবে, বৌদির ক্ষমতা হতো না যে অত দামি জিনিস আমি কিনে দিতে পারবো না। তখন সাংবাদিক দাদা বলতো যা তুই অমুক প্রডিউসারের কাছে গিয়ে একটু শুয়ে থাক, মানে 2-3 মাস একটু ওর সাথে সম্পর্ক কর, ইন্টারভিউগুলো কর, সেখান থেকে তুই আমার জন্য দামি দামি গিফটগুলো নিয়ে আসতে পারবি, ছেড়ে ধারতে পারবি। এক কথা হিসাবে আমাদের যেরকম সাংবাদিক দাদা বাড়িতে মেয়ে এনে বইয়ের সামনে ওগুলো করে ভিডিও করাটা একটা অনুভূতি হয়, প্লেজার ফিল হয়, সেরকমই আমাদের হচ্ছে দাদা কিন্তু আবার নিজেকে, বউকে আটকে রাখেনি, বউকেও কিন্তু বড় বড় দামি দামি গিফট আনার জন্য, বা যার নিজের ইচ্ছে যেরকম বড় বড় গিফট পাবে তার জন্য কিন্তু বউকেও কিন্তু অন্য কারোর কাছে পাঠাতো, প্রতিটা মুহূর্তে কিন্তু অন্য কারোর কাছে পাঠাতো। সেখান থেকে বউ 2-3 মাস থাকতো, ইয়ে করতো, সব কিছু করতো, এবং সেখান থেকে দামি দামি গিফটগুলো কিন্তু আমার দাদাকে এনে দিত। এটা হচ্ছে শুধুমাত্র বৌদি দাদার জন্যই করেছে, দাদাকে এতটাই ভালোবাসে যে দাদার কথাও অমান্য করতে পারেনি, বুঝতে পেরেছো? এবার আরও একটা কথা বলেছে যে কোথাও যদি সম্পর্ক খারাপ হয়ে যেত, বৌদি যখন আবার বাচ্চা চাইতো বা সম্পর্কটা ভালো করার কথা চাইতো, তখন আবার দাদা বলতো যে আমাকে অমুক গিফট করতে হবে, মানে ঘুরতে চল, বাইরে ঘুরতে চল। বৌদি কিন্তু বিদেশেও বাইরেও ঘুরতে নিয়ে গেছে লাখ লাখ টাকা খরচা করে, নিজের টাকা দিয়ে দাদাকে ঘুরতে নিয়ে যেত, দাদার মনটা ভালো থাকতো। মানে বৌদি হচ্ছে দাদার মন ভালো করার জন্য এমন কোনো অপরাধ ছিল না যেটাতে বৌদি করেনি। অপরাধ কি? আইনত অপরাধ? আমার তো মনে হয় সামাজিকভাবে অপরাধ, সমাজে যে অপরাধটা আছে, বৌদি এমন কোনো অপরাধ নেই যে দাদাকে ভালোবাসে করেনি, প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের বৌদি করে গেছে, বুঝেছো? এবার আসি দাদার ঘটনায়। এবার দাদার কথা হিসেবে কি, দাদার কথা হিসেবে বৌদির এটা 5 নম্বর বিয়ে, সিঁদুর পড়েছে বিয়ে, ঠিক বিয়ে, 5 নম্বর বিয়ে। কিন্তু সম্পর্ক কত নম্বর দাদা নিজেও জানে না। কেন? দাদা বলল যখন ছোট্ট ছিল, যখন ওই 18 বছরও হয়তো হয়নি, সেই ছোট্টবেলায় ও পালিয়ে গেছিল, সুন্দরবনে কারোর কাছে পালিয়ে গেছিল, সেখানে দীর্ঘদিন থেকেছে, ও 1 নম্বর বিয়ে। তারপরে যখন ও এখানে স্ট্রাগল করতে আসলো, তখন ওকে ব্যাঙ্গালোরে, আমাদের বৌদি ব্যাঙ্গালোরে কারোর সাথে সম্পর্ক লিপ্ত হয়, এবং বৌদির তো তখন ফেস ভ্যালু নেই, পরিচয় নেই, কিছুই নেই। তখন বৌদি কি করলো, বৌদি ওই মানুষটাকে হাতে ধরলো, ধরে ব্যাঙ্গালোরে চলে গেল। কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে বুঝতে পারলো যে ছেলেটার সাথে গেছে, সেই ছেলেটার বাবা একটা বাঙালি গৃহবধূ চায়, এবং জিএফ মানে সব কিছু করবে, তারপরে হচ্ছে একটু আমারও খেয়াল টেয়াল রাখবে, এবং রান্না বান্না করবে, বেশ সুন্দর একটা মেয়ে, মানে বাবা আর ছেলে দুজনে মিলেই কার্যসিদ্ধি করবে, এরকম একটা ছেলে চায়। তখন বৌদি যখন বুঝতে পেরেছে প্রাণে সব কিছু ছেড়ে প্রাণে বেরিয়ে এসে তারপরে প্রচুর স্ট্রাগল করছে, তারপরে প্রডিউসারকে ধরেছে। এবার প্রডিউসারকে যখন ধরেছে, প্রডিউসারকে সাথে কিছুদিন 3-4 মাস সম্পর্ক রেখেছিল, তখন থেকে ও ফিল্মে মানে সিরিয়ালে চান্স পেয়েছে, এবং সিরিয়াল করতে করতে তখনই কিন্তু আমাদের সাথে এই বৌদির সাথে এই লায়কের দেখা হয়, এবং লায়কের যখন দেখা হয় তখন লায়ক বলেছে যে আমার দাদা ভাইয়ের সাথে জন্য তোকে আমি চুজ করলাম। এবার দাদা ভাইয়ের সাথে সম্পর্ক লিপ্ত হলো। দাদা ভাইয়ের ইচ্ছে ছিল লিভিং থাকা, বৌদির ইচ্ছে ছিল বিয়ে করা। যদি দাদা ভাইয়ের সাথে বৌদির সম্পূর্ণ ওই সব কিছু হয়ে গেল, ইন্টুগুলো যা যা ছিল সব হয়ে গেছে, তখন দাদা ওকে ছেড়ে ফেলতে চেয়েছে। কিন্তু বৌদি, আমাদের কুটনি বৌদি বলেছে না, আমি বিয়ে করব, আমি বাচ্চা চাই, আমার বাচ্চা লাগবেই, আমি মা হতে চাই, আমি বাচ্চা চাই, আমি বিয়ে করব, আমি সংসার করতে চাই, আমি বাঁচতে চাই। যাই হোক, তখন আমাদের দাদা কথা হিসেবে আমি জানতামই না তার 2টো বিয়ে অলরেডি হয়ে গেছে। যাই হোক, এখন করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, কিছু করার নেই, আমি প্রচণ্ড ভালোবাসি আমার ওয়াইফকে, সেই কারণে আমি বিয়ে করলাম। 3 নম্বর বিয়ে বৌদি হলো, বুঝেছো? তারপরে আবার বেরিয়েছে। 3 নম্বর বিয়ের আগে হচ্ছে তোমার প্রডিউসারের সাথে যে সম্পর্কটা সেটা কিন্তু বলে দিয়েছে, তার মানে ওটা নিয়ে 4 নম্বর হলো। 4 নম্বর না আরেকটা আছে, মানে এতগুলো তো একটু কনফিউজ হয়ে যাচ্ছি। তারপরে বিয়ে হওয়ার পরেও না, তারপরে তাদের মধ্যে একটু অমিল হলো, যেহেতু বৌদি বাচ্চা চায় এবং সুন্দর সম্পর্ক কল্পনা করতে চায়, পরিকল্পনা করতে চায়, এগুলো সব যখন হলো না, তখন আমাদের দাদার সাথে ওর বিরোধ হচ্ছে। দাদা সেই সময় অনেক টাকার অভাব ছিল, দাদা নিজেই বললো আমার প্রচুর টাকার অভাব ছিল, আমার কাছে টাকা পয়সা ছিল না, প্রচুর কষ্ট করেছি। তা দাদা যখন প্রচুর টাকার অভাব হচ্ছে, এবং সেই সময় বৌদি আর থাকতে পারছে না, নিজের মধ্যে গন্ডগোল আছে, সেই সময় বাচ্চা নেওয়ানো সম্ভব নয়, সেই জন্য বৌদি আর দাদার মধ্যে বিশাল গন্ডগোল আছে। এবার বক্তব্য হলো দাদার কথা হিসেবে বৌদি আমার দাদাকে ছেড়ে চলে গেছে।
ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গিয়ে 3 মাস 4 মাস একজনের কাছে ছিল। সেখান থেকে বৌদির কথা হিসেবে সেই সময় যে প্রডিউসার কাছে ছিল, মানে বড় একটা ব্যবসায়ী ধরেছিল, প্রডিউসার তো আগে ছিল, পরে যে ব্যবসাদার ধরেছিল, বড় টাকা ছিল তার কাছে, সেই টাকাটা শুধুমাত্র আমাদের দাদা বলেছিল বৌদিকে, তুই যা অমুক অমুক জিনিস, কম্পিউটার বড় বড় জিনিস, দামি দামি জিনিস আমার জন্য নিয়ে আয়। বৈবাহিক সম্পর্ক থাকাকালীন বৌদির দাদাকে এতটাই ভালোবাসতো, বৌদি সেজন্য 3 মাসের জন্য চলে গেছিল ওই পুরুষের কাছে। ওর কাছে গিয়ে টাকলো, তারপরে যা ঝিটে নিয়ে এসে তার স্বামীকে দিল, তারপরে ওই ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে আবার তার দাদার কাছে চলে আসলো। আবার দাদার কথা হিসেবে সে চলে গেছিল, ওখানে যখন ধোকা খেলো তখন আমার কাছে চলে আসলো। কিন্তু আমি আমার স্ত্রীকে এতটাই ভালোবাসি, হাসছি না, আমি আমার স্ত্রীকে এতটাই ভালোবাসি যে আমি নিয়েছি আমার স্ত্রীকে। না চলো ঠিক আছে, সব মিটমাট করে নাও, ঠিক আছে, মিটমাট করে নিল, বেশ সম্পর্ক ঠিক ছিল। কিন্তু এখন এসে যখন ও বারবার করে ওই পরিবার থেকে বেরোতে চায়, কেন বেরোতে চায়? কারণ ওই পরিবার বাচ্চা নিতে চায় না, ওই পরিবার ভবিষ্যৎ এগিয়ে নিতে যেতে চায় না। ওই পরিবার আমাকে ব্ল্যাকমেল করছে যে তুই যদি এখান থেকে বেরিয়ে যাস আমাদের ব্লগিংটা নষ্ট হয়ে যাবে, এবং তুই বেরিয়ে গেলে তোর যে এত দিনকার যে কালি করতুত আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো এবং তুই বাঁচতে পারবি না, এই বলে দীর্ঘদিন আমাদের বৌদিকে ব্ল্যাকমেল করছিল দাদা। ব্ল্যাকমেল করতে বৌদি অনেক দিন চুপ, 7 বছর বৌদি কিন্তু চুপ ছিল। কিন্তু বৌদি আর চুপ থাকতে পারলো না। আমাদের কুটনি বৌদি লাস্টের শেষমেশে ডিভোর্সটা নিলই। কখন নিল? যখন ডিভোর্সটা বুঝতে পারলো যে না, আমিও বাঁচতে চাই, আমিও বাঁচবো, তাই কি হয়েছে তুই আমার সম্বন্ধে বলবি তো আমি নিজেই আমার ডঙ্কা পিটাবো ফেসবুকে এসে, আমাকে আর ব্ল্যাকমেল তোরা করতে পারবি না, আমি বেরিয়ে আসবো। যাই হোক, অনেক কষ্টে তাদের ডিভোর্সটা হয়ে গেল। মানে বউ ওরা ছাড়তে চাইছিল না, যেহেতু বেরোলে পরেই দাদার কীর্তিগুলো বেরিয়ে আসবে, ভাইয়ের কীর্তি বেরিয়ে আসবে, মার কীর্তি বেরিয়ে আসবে, সেই কারণে ছাড়তে চাইছিল না। কিন্তু বৌদির কথা হিসেবে আমি রীতিমতন ডিভোর্স দিয়ে এসেছি। কিন্তু আমি একটা উচ্চবাচ্য করিনি, কিন্তু আমি উচ্চবাচ্য কিছুই করিনি, আমি চুপ ছিলাম। আমি নিজের মতন নিজের কাজ করছিলাম, নিজের কোম্পানি খাড়া করার জন্য যা করার আমি সেটা করছিলাম, আমি একদম চুপ ছিলাম। কিন্তু আমার কথা হলো যে আমি চুপ থাকার পরেও দীর্ঘদিন আমাকে খোঁচানো হচ্ছে, আমাকে ভয় দেখানো হচ্ছে যে তুই ফিরে আয়, বা তুই চুপ থাক, বা আমাকে ফ্ল্যাটটা দিয়ে দে, 60 লাখের ফ্ল্যাট আমি কেন দিয়ে দেবো, কিসের জন্য দিয়ে দেবো? আমি তো কষ্ট করে টাকা কামাই করেছি। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়, বিছনা শুলে পড়ে কষ্ট তো হয় বাবা। যাই হোক, একজনের সাথে না, সে আবার বহুজনের সাথে। এবং দাদা বলছে দাদারও তো আবার ফ্ল্যাটের দরকার আছে না, কেন নিজস্ব ফ্ল্যাট না হলে পরে তো প্রতিনিয়ত একটা করে নতুন মেয়ে ঢোকাতে পারবে না, সেই কারণে ফ্ল্যাটের দরকার আছে। সেই কারণে আমাদের বৌদি হিসাবে যে আমি ফ্ল্যাট দেবো না, এবং এই ফ্ল্যাট নিয়ে হচ্ছে গন্ডগোল। দাদা বলছে তুই আমাকে বাড়ি ছাড়া করলি তো, তোর কালি করতুত আমি সবার সামনে তুলে ধরবো। বৌদির কথা হিসেবে এই যে আমি যে লাইভটা করছি না, এটা বাধ্যতামূলক লাইভ করছি, বাধ্যতামূলক। আমাকে এতটা প্রেশার ক্রিয়েট করছে, আমার উপরে এতটা চাপ সৃষ্টি করছে, আমি কেন নতুন বিয়ে করলাম। এখন ভেবেছে যে নতুন বিয়ে করেছে তার মানে আমাদের সম্বন্ধে ও সব কিছু বলে দেবে, কিন্তু আমি বলতে চাইনি, বিশ্বাস করো আমি কিছুই বলতে চাইনি। আমি এখানটায় এসে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার উপরে এতটা বেশি প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেই কারণে আজকে বলতে আমি বাধ্য হলাম। ব্যাপারটা বুঝলে তোমরা? ব্যাপারটা হলো এখানে যেরকম দেবা সেরকম দেবী, দুজনই হচ্ছে একই রকম, যেরকম দেবা সেরকম দেবী। এটা থেকে তোমরা কি বুঝলে? আমাদের বৌদি চরমতম ক্যারেক্টারলেস, আমাদের দাদা তার থেকে বেশি ক্যারেক্টারলেস। আমার মতামত তো আমি অবশ্যই রাখবো। এবার হচ্ছে তোমাদেরকে আমি বলে নিলাম যে ঘটনাটা কি। ভেতরে ব্লগাররা যা দেখায় তা নয়, ব্লগাররা যা দেখাতে চায় তা নয়। ব্লগারদের ভেতরে অনেক কিছু রয়েছে যেটা আমরা জানি না। আমাদের সমাজে এখনো অবধি বলছি, মানে আমাদের সমাজে এতটাই অবনতি হয়েছে, এবং আমাদের এখানে সোশ্যাল মিডিয়া বলতে পারো বা ইন্টারনেট এতটা বেশি অগ্রগতির পথে চলে গেছে যে আমরা মানুষ আর মানুষ নেই, জানোয়ারে পরিণত হয়েছি। মান সম্মান নেই। কোথায় কি? আমি তো এগুলো শুনে অবাক হয়ে যাচ্ছি। এরা ইনফ্লুয়েন্সার, এরা সোশ্যাল মিডিয়াতে এসে এই ইনফ্লুয়েন্স করছে, এই পরিবেশে বার্তা দিচ্ছে। এগুলোকে ব্র্যান্ড করা উচিত। যেরকম দাদাকে সেরকম বৌদিকে। সায়ক তো একটা জঘন্যতম ক্যারেক্টারলেস, সে তো জানি।
আর এই যে কয়দিন আগে যে একটা ইয়ের সাথে জড়ালো, এই যে গরুর মাংসের যে ব্যাপারটা, সেটাও কিন্তু সম্পূর্ণটা ইনকাম করার জন্য, সম্পূর্ণটা ও ফেমাস হওয়ার জন্য। ফেমাস বলতে যতটা বেশি কন্ট্রোভার্সি হবে তত বেশি ইনকাম হবে, এই কারণে ইচ্ছাকৃত হবে এই যে হিন্দু মুসলিমায় একটা দাঙ্গা ফাসাদ করানোর জন্য কিন্তু ওই লায়ক, হ্যাঁ ওই লায়ক সে কিন্তু এই কাজটা করেছে। তারপরে তারপরে হচ্ছে এই কথাটা আমরা শুনলাম বৌদির মুখে যে শির দ্বারা থাক না থাক, মেরুদণ্ড থাক না থাক, টাকা ইনকাম করা চাই। তোমাকে কেউ পছন্দ করুক না করুক, তোমাকে টাকা ইনকাম করতে হবে। মানে বড় বড় যাদের চ্যানেলের হোল্ডার তাদের কাছে তোমাকে যেতে হবে, তাদের ফেস ভ্যালুটা নিতে হবে, তাদের কাছে গিয়ে তোমার পরিচিতি লাভ করতে হবে, এগুলো করে তোমাকে ইনকাম করতে হবে। কিন্তু আমাদের বৌদির কথা হিসেবে আমি আর কিছু বিক্রি করে দিই, শির দ্বারা বিক্রি করব না, আমি মেরুদণ্ডহীন প্রাণী নই। কেন বললো? কারণ দেবলীনার বিয়েতে নাকি বৌদির শাশুড়িকে এবং বৌদিকে ভীষণ অপমানিত হতে হয়েছে। তখন বৌদি বলেছে দেওরকে যে এখানে থাকা যাবে না, আমাকে এত অপমান করলো, আমি থাকতে পারবো না। দাদা বৌদি আমার লায়ক দাদা বলেছে ওর অনেক চ্যানেল, ও অনেক ফেস ভ্যালু, ওর এখানে অনেক বড় বড় মাপের লোক আসবে, তাহলে আমাকে এখানে থাকতে হবে, থাকলে কি হবে, আমার ফেসটা উঠে আসবে। এই করেই তো ওরা ফেসটা উঠিয়ে নিয়ে এসেছে, তাই না? বৌদি বলেছে তুই থাকলে থাক, আমার মেরুদণ্ড আছে, আমি বেরিয়ে গেলাম। বুঝতে পেরেছো? তাহলে এখানে কাকে তুমি দোষ দেবে, কাকে তুমি সাধু বলবে, কাকে তুমি বলবে যে না এ কমপক্ষে ভালো, ভালো কেউ ভালো, কারোর মানসিকতা ভালো, নোংরা মানসিকতার পরিচয় দিল, সোশ্যাল মিডিয়াতে এসে এত নোংরা ছড়ালো। এটা ভালোবাসা, এটা সম্পর্ক, এটা ব্লগারদের পরিবার যেখানে শুধুমাত্র নোংরামি হয়। এবং এই একজন ইনফ্লুয়েন্সার এবং আরেকজন সাংবাদিক যে প্রশ্ন তোলে, যার নিজের জীবনে প্রশ্নের উপরে ভরা, যে নিজের, আজকে বেশি বড় ভিডিওটা করবো না, ভিডিওটা বেশি বড় হয়েছে। এর উপরে ভিত্তি করে আমার কি মতামত আমি আবার নিয়ে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে ঠিক বলে দিলাম লাইভের মধ্যে কি কি হয়েছে এবং এ ও কি বলা নেওয়া করছে। বুঝতে পেরেছো? আমি আবার শুনলাম নাকি আমাদের লায়ক দাদা নাকি রাস্তায় অর্ধেক রাতে নাকি রাস্তায় দাঁড়া, মানে যখন বৌদি লাইভ করছে অর্ধেক রাতে নাকি রাস্তায় দাঁড়া প্রচণ্ড কান্নাকাটি করছে, মানে মান সম্মানটা হানি হয়ে গেল, ও চ্যানেলের ক্ষতি হয়ে যাবে, এটা বলছে। দাদা বলছে মানহানির কেস করব, মান থাকলে তো হানির কেস করবে। এ বলছে আমার কাছে প্রমাণ রয়েছে, ও বলছে আমার কাছে প্রমাণ রয়েছে। ও বলছে যে আমাকে গিফট পাঠিয়ে বউ আমাকে গিফট পাঠাতো আমার মুখটা বন্ধ রাখার জন্য, আর আমি বউকে এত ভালোবাসতাম যে ওর কথা বিশ্বাস করতাম। আর এ বলছে আমাকে বর বলতো অত দামি দামি গিফটগুলো নিয়ে আয় ওর মুখের কাছে যা, আর আমার বউ হচ্ছে বরকে এত বেশি ভালোবাসতো, বরের কথা সব কথাই শুনতো। কোন দুনিয়ায় বাস করছি কি জানি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও আসবে, আমার মতামত নিয়ে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? টাটা।